লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যাদেরকে হার্ট কিংডমে ট্রেনিং এর জন্য সিলেক্ট করা হয়েছিল তারা ট্রেনিং এর জন্য হার্ট কিংডমে চলে যায়, আর সেখানে যাওয়ার পর তাদেরকে আলাদা আলাদা স্পিরিট গার্ডিয়ানদের সাথে ট্রেনিং করতে বলে। তখন সেই সবগুলো স্পিরিট গার্ডিয়ানও তাদের ট্রেনিং স্টার্ট করে দেয়, আর এরই সাথে তাদের সবাইকেই হার্ট কিংডমের টেকনিকগুলো শেখায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা আর গাজা এখনো ফাইট করছে, আর যখনই আস্থা গাজার উপর অ্যাটাক করার জন্য আসে তখনই সে তার উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। তখন সেখানে আস্থা ভাবছিল আমি অনেক দিন যাবত তার সাথে ট্রেনিং করছি, কিন্তু আমি তার কাছেও পৌঁছতে পারছি না। তখন গাজা বলে আমি যদি এখানে আমার পাওয়ারকে কন্ট্রোল করে না রাখতাম তাহলে এতদিনে তুমি এই প্লেসে অনেক খারাপ অবস্থায় পড়ে থাকতে। তুমি এই পর্যন্ত ট্রেনিং করে তোমার ফিজিক্যাল স্ট্রেংথকে অনেক বেশি বাড়িয়েছো, আর এরই সাথে অনেকগুলো ফ্রেন্ডও বানিয়েছো, আর এরই সাথে তুমি এন্টি ম্যাজিকের মতো একটা পাওয়ারফুল জিনিসকেও হাসিল করেছো, আর এই সব কিছুর জন্যই আজ তুমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছো। কিন্তু এখন আমরা যেই ডেভিলের সাথে ফাইট করতে চলেছি তার সামনে এই সব কিছু কোনো কাজেই আসবে না। তাই তুমি যদি এখানে আমাকে একা না হারাতে পারো তাহলে তুমি সেই ডেভিলকে কখনোই হারাতে পারবে না। এটা শুনে আস্থা বলে তাহলে চলো আমরা আরো একটা ট্রাই করি। এটা শুনে গাজা ভাবছিল আমার মনে হয় এখানে সে শুধু তার উইল পাওয়ারের জন্যই এতক্ষণ পর্যন্ত টিকে আছে, আর এরই জন্য সে ধীরে ধীরে এত বেশি স্ট্রং হচ্ছে। ক্লোয়ার কিংডমের বাকি ম্যাজিক নাইটসরাও অনেক ভালো করছে, আর এরই সাথে তারা খুব অল্প সময়ের মধ্যেই নতুন নতুন টেকনিক শিখে ফেলেছে। তখনই সিন শিফট হয় আর আমরা লিও আর ফ্লোগাকে ট্রেনিং করতে দেখতে পাই। সেখানে লিওপোল্ড ভাবছিল আমাকে এখানে আরো স্পিডে অ্যাটাক করতে হবে, এটা ভেবেই সে ফ্লোগার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ফ্লোগার বডিতে লাগার আগেই তার অ্যাটাকের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। এটা দেখে লিওপোল্ড ভাবছিল আমাকে আরো অনেক ট্রেনিং করতে হবে, আর এর কিছুক্ষণ পর ফ্লোগা বলে তোমার মুভ অনেক ভালো ছিল, আর এখন তো তুমি আগের থেকেও ভালো মানা স্পেল ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে যখনই তুমি আমার সাথে ফাইট করছো তখনই তুমি কোনো একটা কারণে হেজিটেট করছো। তুমি কি আমাকে বলতে পারবে এর কারণ কি? তখন লিওপোল্ড বলে আমার একটা বড় ভাই আর একটা বড় বোন আছে, তারা দুজনই অনেক বেশি পাওয়ারফুল, আর আমি ধীরে ধীরে যতই স্ট্রং হচ্ছি ততই আমার এই জিনিসটা ফিল হচ্ছে যে আমি তাদের থেকে কত বেশি উইক, আর আমার সবসময় এই জিনিসটাই ফিল হয় যে আমি যতই স্ট্রং হই না কেন আমি তাদের লেভেলে কখনো পৌঁছতে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ভলকানোর মধ্যে ক্যাপ্টেন মারিওলোনা ট্রেনিং করছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে। ওনাকে দেখে ক্যাপ্টেন মারিওলোনা বলে তাহলে তুমি কি এখানে হট স্প্রিং দেখার জন্য এসেছো? কিন্তু এখানে যেহেতু তুমি চলেই এসেছো তাহলে চলো প্রথমে এখানের বিস্টদেরকে হারাও। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে তুমি এতক্ষণ পর্যন্ত তাদেরকে এই জন্য মারছো যাতে করে তুমি এখানের হট স্প্রিং ইউজ করতে পারো, এর মানে তুমি এখানের বিস্টগুলোকে মেরে ওয়ার্ম আপ করছো। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে তুমি কি বলছো? এই বিস্টগুলো আমার ওয়ার্ম আপেরও যোগ্য না। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে চলো আমার সাথে ফাইট করো। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে কিন্তু তুমি আমার সাথে ফাইট কেন করতে চাও? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে যখন আমি লাস্ট টাইম সেই ডেভিলের সাথে ফাইট করছিলাম তখন আমি তোমার এক টেকনিক মানা জোন ইউজ করেছিলাম, কিন্তু এখনো আমি সেই টেকনিকটা ভালোভাবে ইউজ করতে পারছি না, আর এরই জন্য আমি এখানে তোমার সাথে ট্রেনিং করতে চাই। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে তুমি কি একা একা এইসব কিছু শিখতে পারবে না? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে এই মানা জোনের উপর তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, তাই তুমি কি আমাকে এই জিনিসটা শেখাতে পারবে না? এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে ঠিক আছে, কিন্তু এই জিনিসটার উপর খেয়াল রেখো যাতে করে এই ট্রেনিং করতে করতেই তোমার বডি পুরোপুরি জ্বলে না যায়। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে আমার মনে হয় আমি ভুল কোথাও চলে এসেছি, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি জানি তুমি আমাকে এত সহজে এখান থেকে যেতে দেবে না। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে সেই পার্সন তুমি যে বাঘের গুহায় এসেছে, তাই তুমি এখান থেকে এমনি এমনি তো যেতে পারবে না। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে ও তাহলে চলো এখন আমরা শুরু করি, কারণ আমি জানি যদি তুমি আমার উপর ডেডলি অ্যাটাক না করো তাহলে আমি কখনোই আমার লিমিট সারপাস করতে পারবো না। এটা বলেই তারা সেখানে একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা ক্যাপ্টেন ইয়ামির উপর ভারী পড়ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা এখনো গাজার সাথে ফাইট করছে, আর যখনই সে তার কাছে পৌঁছবে তখনই গাজা উপরের দিকে উড়ে যায়। এটা দেখে আস্থাও তাকে উড়তে উড়তেই ফলো করতে শুরু করে। এইসব দেখে গাজা ভাবছিল সে কি আমার ম্যাজিককে ট্রেস করে আমাকে ফলো করছে, তাহলে চলো এটা চেক করা যাক। এটা ভেবেই সে আস্থার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য আস্থা ডিসব্যালেন্স হয়ে যায় আর নিচে পড়ে যায়।
তখন গাজা বলে, যদি আমি এই জিনিসটা বুঝতে পেরে যাই যে তোমার টেকনিক কি করে ওয়ার্ক করে, তাহলে আমি সেই জিনিসটাকে ভাঙার অনেকগুলো রাস্তা বের করে ফেলবো। তাই কি তুমি এখন এটা চাও যে আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত ফাইট করি যতক্ষণ পর্যন্ত তোমার অ্যান্টি ম্যাজিক শেষ না হয়ে যায়? এইসব শুনে আস্থা ভাবছিল এখন আমি কি করব, আমি অ্যান্টি ম্যাজিকের সাহায্যে তার উপর কি করে অ্যাটাক করব। তখন গাজা বলে, তাহলে চলো এখন তোমার অ্যান্টি ম্যাজিক সম্পর্কে কিছু কথা বলা যাক। নর্মাল ম্যাজিক আর অ্যান্টি ম্যাজিক পুরোপুরি ভিন্ন, কিন্তু এই দুটোই পাওয়ারেরই এক ফর্ম। তাই আমার মনে হয় অ্যান্টি ম্যাজিক আর ম্যাজিক ইউজ করার মধ্যে অত বেশি ডিফারেন্ট নেই। তাই শুনো, মানা মেথডের ফার্স্ট রোল নিজের বডিতেই নিজের ম্যাজিক ফ্লো হচ্ছে কিনা এই জিনিসটা ফিল করা, যেমনটা এখন তুমি করছো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনার সাথে ক্যাপ্টেন ইয়ামি ফাইট করতে করতে ভাবছিল তার অ্যাটাক তো সত্যি অনেক বেশি ফাস্ট, যার জন্য এখানে তার কি রিড করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে পড়ছে। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে, তুমি কি শুধু এভাবেই এদিক ওদিক জাম্প করে আমার অ্যাটাকগুলো ডজ করবে? যদি এভাবেই চলতে থাকে তাহলে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল সে এত ফাস্ট কি করে, যদি এটা মানা জোনের জন্যই হয়ে থাকে তাহলে আমিও এটা ইউজ করতে পারি। এটা ভেবেই তিনি ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা খুব সহজেই তার অ্যাটাকটা ব্লক করে ফেলে আর বলে, আমার মনে হয় তুমি এখন এই জিনিসটা ধীরে ধীরে বুঝতে পারছো যে আমরা মানা জোনের সাহায্যে কি কি করতে পারি। এটা বলেই ক্যাপ্টেন মারিওলোনা ক্যাপ্টেন ইয়ামিকে লাভার মধ্যে ছুঁড়ে মারে, কিন্তু ক্যাপ্টেন ইয়ামি কোনোভাবে নিচে পড়া থেকে নিজেকে সেভ করে ফেলে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি জানতাম তুমি এতটাই স্ট্রং হবে, এর কারণ তুমি মানা জোনকে খুব ভালোভাবে ইউজ করতে পারো, এরই জন্য তুমি একটা ডেঞ্জারাস শ্রেণী। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমি উইকদেরকে শিকার করতে পছন্দ করি না, তাই একটু পাওয়ার দেখাও। এটা বলেই তিনি ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি সেই অ্যাটাকগুলো ব্লক করতে করতে ভাবছিল, যদি এই ফাইট স্পিরিটের বেসে হয়ে থাকে তাহলে আমি এখানে নিশ্চয়ই হেরে যাব। এটা ভেবেই তিনি ক্যাপ্টেন মারিওলোনার পিছে চলে যায় আর তার উপরে অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই সে সেখানে তার ব্ল্যাক ম্যাজিককে ফিল করে গাজার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু গাজা সেই অ্যাটাকটাও খুব সহজেই ডজ করে ফেলে। তখন গাজা বলে, তুমি কি তোমার শটকে লম্বা করে আমার কাছে পৌঁছতে যাচ্ছ? কিন্তু এটা একটুও কাজে আসবে না, কারণ তুমি অনেক স্লো। তখন আস্থা ভাবছিল, যদিও আমি কি রিড করতে পারছি কিন্তু আমি তার স্পিড ম্যাচ করতে পারছি না। তখন গাজা বলে, আমি যতক্ষণ পর্যন্ত আমার মানা মেথডের সাহায্যে আমার স্পিডকে ইনক্রিজ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে টাচও করতে পারবে না। এটা বলেই গাজা তার উপর অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয় আর বলে, হার্ট কিংডমের ম্যাজিশিয়ানরা নেচারের ম্যাজিককে ইউজ করে নিজেকে আরো বেশি স্ট্রং করতে পারে, আর তাদের মানা মেথডের জন্য তাদের কাছে আনলিমিটেড ম্যাজিক চলে আসে। এর মানে যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাটাক আমার কাছে পৌঁছতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার ম্যাজিক ইনফিনাইট হবে। এইসব শুনে আস্থা ভাবছিল, যদি আমি এভাবেই এখানে আমার অ্যান্টি ম্যাজিক ইউজ করতে থাকি তাহলে আমি তার সাথে কখনোই জিততে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামির অ্যাটাক ক্যাপ্টেন মারিওলোনা খুব সহজেই ব্লক করে ফেলেছে আর এরই সাথে তার উপরই অ্যাটাক করে দিয়েছে, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামিও ওনার অ্যাটাক ব্লক করে ফেলেছে। এটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা বলে, ডেভিলের সাথে ফাইট করে মরার আগেই আমি এখানে তোমাকে মেরে ফেলবো। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, এই জিনিসটার জন্য আমি অনেক বেশি খুশি যে তুমি এখানে আমাকে আমার ট্রেনিং এর সাহায্য করছো, তাই এখানে তোমার আমাকে মারার কোনো দরকার নেই। এটা বলেই তিনি ক্যাপ্টেন মারিওলোনাকে পেছনের দিকে ঠেলে দেয় আর বলে, আমার মনে হয় আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ফাইট করে জিততে পারবো না যতক্ষণ পর্যন্ত আমিও তোমার মতো আকাশে হাঁটতে পারবো না। আর অন্যদিকে আস্থা ভাবছিল, আমার তার উপর এরকম কোনো একটা অ্যাটাক করতে হবে যেই অ্যাটাক তার কাছে পৌঁছবে, আর এরই সাথে সেই অ্যাটাকের স্পিড অতটুকু হওয়া চাই যাতে সে সেই অ্যাটাক ডজ করতে না পারে। তখন গাজা বলে, আমি এতক্ষণ পর্যন্ত তোমার ডিমন স্লেয়ার শর্ট আর ডিমন ডিস্ট্রয়ার শর্টের পাওয়ার দেখেছি, তাই আমার মনে হয় তোমার এই শর্টের ভেতরও নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ার হবে। এইসব শুনে আস্থা ভাবছিল, হ্যাঁ সে ঠিক বলেছে, কারণ এটা ডিমন ডুয়েলার শর্ট, আর এই শর্টের ভেতরও নিশ্চয়ই এরকম কোনো না কোনো পাওয়ার হবে যেই পাওয়ার সম্পর্কে আমি এখনো জানি না। আমার মনে পড়েছে আমি একবার এই শর্টের সাহায্যে নোবেলের পাওয়ার বড় করে অ্যাটাক করেছিলাম, এর মানে এই শর্টের সাহায্যে আমি আমার অ্যান্টি ম্যাজিকেরও অ্যাটাক করতে পারবো। তাকে এভাবে ভাবতে দেখে গাজা বলে, আমার মনে হয় তুমি কিছু না কিছু তো বুঝতে পেরেছো। তখনই আস্থা তাকে আবার তার সাথে ফাইট করতে বলে। এটা শুনে গাজা বলে, ঠিক আছে, কিন্তু এইবার আমি আমার অ্যাটাকের মধ্যে আমার পাওয়ার হোল্ড করব না, তাই যদি তুমি এখানে আমার বডিতে হিট করতে পারো তাহলে আমি তোমাকে এখানে উইনার ঘোষণা করে দেব। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি নিজের ম্যাজিককে ফিল করছিল
আর এরই সাথে উনি বাতাসে চলার ট্রাই করছিল, কিন্তু তিনি এতে সফল হয় না আর এরই সাথে নিচে পড়তে শুরু করে। এটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। তখন ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, যদি আমি এখানে জিততে না পারি তাহলে আমি সেই ডেভিলকে কখনোই হারাতে পারবো না। এটা বলে তিনি বাতাসেই সাঁতার কাটতে শুরু করে। আর এরই সাথে তিনি ক্যাপ্টেন মারিওলোনার অ্যাটাকগুলো ডজ করতে করতে ভাবছিল, আমার এখানে যে করেই হোক তার সুপার হিউম্যান স্ট্রেংথ পাঁচগুলোর কিছু তো করতেই হবে। আর অন্যদিকে গাজা আস্থার উপর অ্যাটাক করছিল, আর আস্থা সেই অ্যাটাকগুলোকে ডজ করতে করতে ভাবছিল, এখন আমাকে এই ডিমন ডুয়েলার সোয়ার্ডের ভেতর আমার অ্যান্টি ম্যাজিক ভরতে হবে। তখন গাজা বলে, আমি এখন আর একটুও হোল্ড ব্যাক করব না, তাই তুমি এখন আমার ফুল পাওয়ার দেখতে চলেছ। আর অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন মারিওলোনার অ্যাটাক ব্লক করতে করতে ভাবছিল, আমায় এখানে আমার মানা জোনের সাহায্যে আমার স্পিডকে ইনক্রিজ করতে হবে, যাতে করে সে তার পাওয়ার ইউজ করার সুযোগ না পায়। কিন্তু আমরা দেখতে পারি তখনই ক্যাপ্টেন মারিওলোনা ক্যাপ্টেন ইয়ামিকে ধরে ফেলে আর বলে, আমার মনে হয় তুমি এখানে একটু আদ্রু মানা জোন ইউজ করা শিখে ফেলেছ, তাই আমার মনে হয় এখানে আমাকে আর আমার পাওয়ার হোল্ড ব্যাক করার কোনো প্রয়োজন নেই। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার কি মনে হয় তুমি কি এতক্ষণ পর্যন্ত তোমার পাওয়ার হোল্ড ব্যাক করে রেখেছিলে? তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমাকে এত ভালো ফাইটিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ধন্যবাদ, তাই তুমি এখানে আবার মরে যেও না। এটা বলেই তিনি সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। আর এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, আমি কি এই অ্যাটাক ব্লক করতেও পারবো, কিন্তু আমাকে যে করেই হোক এই অ্যাটাককে ব্লক করতেই হবে। আর এরই সাথে আমরা দেখতে পারি অন্যদিকে আস্থা আর এখানে ক্যাপ্টেন ইয়ামি তারা দুজন একসাথে বলে, এখন সময় চলে এসেছে যখন আমাকে আমার পাওয়ার সারপাস করতে হবে। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি ওনার ব্ল্যাক হোল ইউজ করে ক্যাপ্টেন মারিওলোনার পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা ভাবছিল, সে কি এখানে আমার পাওয়ার কাটছে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে ওনাকে পেছনে ফেলে দেয়। আর অন্যদিকে আস্থা গাজার উপর অ্যাটাক করতে সফল হয়। আর এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে ক্যাপ্টেন মারিওলোনা বলে, এখন এই ফাইটের মধ্যে অনেক বেশি মজা হচ্ছে, তাই আমি যখন আমার ফায়ারের সাহায্যে তোমাকে ছাই বানিয়ে ফেলবো তখন অনেক মজা হবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, এখন তো আর এই জিনিসটাতে মজা হচ্ছে না। আর অন্যদিকে হার্ট কিংডমের মধ্যে সবগুলো স্পিরিট গার্ডিয়ান কুইনের সামনে চলে আসে। তখন গাজা বলে, তাহলে এখন তোমরা তোমাদের রিপোর্ট কুইনের সামনে পেশ করো। তখন সেখানের সবাই নিজেদের স্টুডেন্টদের প্রশংসা করে। তখনই গাজা ফ্লোগার কাছে লিওপোল্ড সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ফ্লোগা বলে, লিওপোল্ডের কাছে অনেক বেশি পাওয়ার আছে, কিন্তু তার নিজের পাওয়ারের উপর একটুও কনফিডেন্ট নেই। তখনই আমরা ফ্লোগা আর লিওপোল্ডের কিছুক্ষণ আগের একটা কনভারসেশন শুনতে পাই, যেখানে ফ্লোগা বলছে, তোমাকে এই সময় তোমার পাওয়ারের উপর ফোকাস করা দরকার। যদিও তুমি অত বেশি ট্যালেন্টেড না, এরপরেও তোমাকে একটু অপেক্ষা করা দরকার। আর এত দ্রুত হার মানার কোনো প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে যখন তুমি তোমার টেকনিকের উপর মহারত হাসিল করবে, তখন তুমি আমার বলা কথাগুলো বুঝতে পারবে। তোমার ভেতর সবকিছুই সহ্য করার অ্যাবিলিটি আছে, তাই তুমি সেই সম্পর্কে একটু ভেবে দেখো। আর প্রেজেন্টে ফ্লোগা বলে, আমি তার ভেতরের পাওয়ার সামনে নিয়ে আসতে চাই, আর আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে সে খুব দ্রুতই এটা বুঝতে পারবে। এইসব শুনে কুইন বলে, আমি তোমাদের সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আমাকে এটা বলো যে আস্থার কি অবস্থা। তখন গাজা বলে, আস্থার কাছে অ্যান্টি ম্যাজিক আছে, তাই সেই আমাদের ট্রাম্প কার্ড, আর তাকে দেখে মনে হচ্ছে যে সে নিজের মতো করেই স্ট্রং হচ্ছে। তখন কুইন বলে, আমাদের হাতে অত বেশি সময় নেই, তাই আপনারা আপনাদের ট্রেনিং এর উপর বিশেষ ফোকাস করুন, যাতে করে আমরা স্পেড কিংডম আর সেই ডেভিলকে হারাতে পারি। তখনই সিন শিফট হয় আর আমরা স্পেড কিংডমের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু কাজ চলছে আর সেখানেই তাদের উপর কেউ নজর রাখছে। তখনই তাদের মধ্যে এক পার্সন বলে, আমার মনে হয় তাদের অ্যাটাক করার প্ল্যান প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর আমাদের হাতেও এখন আর বেশি সময় বেঁচে নেই। তখনই তারা দেখতে পায় সেখানের কিছু মানুষের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে, আর তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এইসব দেখে রল্ফ তাদেরকে বাঁচানোর জন্য এগোনোর চেষ্টা করে, কিন্তু তার সাথীরা তাকে সেখানেই থামিয়ে দেয়। তখন রল্ফ বলে, আমরা যদি এই স্ট্রং ম্যাজিক রিজিয়ন ক্রস করতে পারি তাহলে আমরা ক্লোয়ার কিংডমে পৌঁছে যাব, তাই আমাদেরকে এখানে আমাদের পুরো চেষ্টা করতে হবে। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদেরকে স্পেড কিংডমের গার্ডস চারদিক থেকেই ঘিরে ফেলেছে। তখনই স্পেড কিংডমের এক সোলজার বলে, তোমাদের সাথীদের মধ্যে একজন তার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছুই বলে দিয়েছে,
এটা বলার সাথে সাথেই সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখনই স্পিরিট কিংডমের এক সোলজার বলে, যদি আমি এখানে তোমার গলা কেটে ফেলতে পারি তাহলে আমার প্রমোশন তো নিশ্চয়ই হবে। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি রাফ আর তার সাথীরা অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। তখনই সেখানের সবাই নিজেদের পাওয়ার রাফকে দিয়ে বলে, এখন তুমি আমাদের লাস্ট আশা ভরসা, তাই তোমাকে যে করেই হোক তার কাছে পৌঁছতেই হবে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাফ সেখান থেকে কোনোভাবে নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেছে। আর এরই সাথে সে ভাবছিল আমাকে তার কাছে যে করেই হোক পৌঁছতেই হবে। আর একটু পর থেকেই স্ট্রং ম্যাজিক রিজিয়ন শুরু হবে। আর আমি কি সেই স্ট্রং ম্যাজিক রিজিয়ন কখনো পার করতে পারবো? না, আমাকে যে করেই হোক এই স্ট্রং ম্যাজিক রিজিয়ন পার করতেই হবে আর তার কাছে পৌঁছতেই হবে, কারণ আমি এভাবেই আমার ফ্রেন্ডদের স্যাক্রিফাইস নষ্ট হতে দেব না। কিন্তু আমরা দেখতে পারি স্পিরিট কিংডমের সোলজাররা তাকে সেখানেও খুঁজে বের করে ফেলেছে। এটা দেখে সে সেখান থেকেই পানিতে জাম্প করে দেয়। আর এরই সাথে সে সেখানে ইয়োনো ইয়োনো বলে চিল্লাতে শুরু করে। তখনই স্পিরিট কিংডমের সোলজারদের মধ্যে একজন বলে, তাহলে কি এখন আমাদের তাকে ফলো করতে করতে সামনের দিকে এগোনো দরকার? তখনই আরেকজন বলে, না, এর কোনো দরকার নেই, কারণ একটু পর থেকেই স্ট্রং ম্যাজিক রিজিয়ন শুরু হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্পিরিট কিংডমের কিং এইসব কিছু সম্পর্কে জেনে যায়। আর এরই সাথে তিনি বলে, এতে কোনো কিছুই যায় আসে না, কারণ একটা ছোট মাছি কখনোই আমার প্ল্যানের মধ্যে কোনো রকমের বিঘ্ন নিয়ে আসতে পারবে না। আর এরই সাথে আমরা দেখতে পারি স্পিরিট কিংডমের কিং এর উপরও ডেভিল কবজা করে রেখেছে। আর এই সাসপেন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।